নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। হরিঃ ওম তৎসৎ। আচ্ছা, আমরা গতদিন সংস্কৃত উচ্চারণের প্রথম ক্লাস করেছি এবং সবাই মোটামুটি বাসায় প্র্যাকটিস করেছি আশা করি। তো প্র্যাকটিস করার সময় কারো কোনো অসুবিধা হয়েছে কিনা বা আগের ক্লাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা থাকলে হাত তুলুন বা আনমিউট করে বলুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা আজকে নতুন পড়া পড়ব। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। কারোর কোনো জিজ্ঞাসা নেই? ঠিক আছে, কারোর কোনো জিজ্ঞাসা না থাকলে আমি তো সবার বাড়ির কাজ পাইনি। কেন পাইনি? গতদিন আমি সহ 19 জন ছিলাম, তার মানে আমি ছাড়া 18 জন ছিল, কিন্তু আমি বাড়ির কাজ পেয়েছি মাত্র 6 জনের, 3 ভাগের 1 ভাগ। আসলে বাড়ির কাজ যদি আপনারা না দেন আমার তাতে কিচ্ছু আসে যায় না, বরং আপনার বাড়ির কাজ দিলে আমার কষ্ট করে সেটা দেখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে শুনে কয়েকবার শুনে সেটা রিপ্লাই করতে হবে কোথায় কি ভুল হচ্ছে, তারপর আপনি কারেকশন করে পাঠালে সেটা আমাকে আবার দেখতে হবে। এতে আসলে মানে আমার লাভ বা ক্ষতি কিছু নেই, কিন্তু আপনি যদি বাড়ির কাজ না দেন এটা আপনার ক্ষতি। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন কিন্তু যেটা সবচেয়ে সঠিক মনে হয় সেটাই লিখি, এরপরেও তো আমাদের ভুল হয়, তাই না? তো আপনি যখন নিজে প্র্যাকটিস করছেন আপনি হয়তো অনেক ভুলই ধরতে পারছেন না, আপনি আমাকে পাঠালে সেই ভুলগুলো কারেকশন হবে, নয়তো আপনি ভুলটাই শিখে যাবেন। কাইন্ডলি বাড়ির কাজগুলো পাঠাবেন। আর আমি বেশ কয়েকজনকে নক করেছি বাড়ির কাজের জন্য, তো অনেকেই বলছেন যে আপনারা জানেনই না বাড়ির কাজ দেওয়া হয়েছে। একটু গ্রুপটা চেক করতে হবে, গ্রুপে প্রত্যেকটা মেসেজ কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওখানে কোনো উল্টোপাল্টা অপ্রয়োজনীয় মেসেজ দেওয়া হয় না, যা যা দেওয়া হয় প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। গ্রুপটা একটু চেক করবেন, দেখবেন যে ওখানেই সব কিছু পেয়ে যাচ্ছেন। যাই হোক, আজকে দেননি ঠিক আছে, আজকের ক্লাসের পর গত ক্লাসের বাড়ির কাজ সহ গত ক্লাসের বাড়ির কাজটা আজকের ক্লাসের পরেই পাঠিয়ে দেবেন, আর আজকের ক্লাসের বাড়ির কাজটা পরবর্তী ক্লাসের আগে দিয়ে পাঠাবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে যেহেতু কারোর কোনো জিজ্ঞাসা নেই আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, কেউ কিছু লিখেছিলেন চ্যাট বক্সে? একটু দেখে নিই। আপনি পাননি? আপনি কি নতুন যুক্ত হয়েছেন? আচ্ছা, অনেকেই এখানে যিনি লিখেছেন আমি তো পাইনি, ওনার নাম কিন্তু শো করছে না, আমি বুঝতে পারছি না আপনি কে। এখানে শো করছে রিয়েলমি, মানে আপনার ফোনের নামটা শো করছে। আপনার এখানে নিচে দেখুন পার্টিসিপেন্ট বলে একটা অপশন আছে, ওইটায় ক্লিক করে শুরুতেই আপনি শুরুতেই যেই নামটা দেখতে পাবেন এটা হচ্ছে আপনার নাম। যদি দেখেন ওখানে আপনার ফোনের নাম বা অন্য কিছু শো করছে, ওই নামটায় ক্লিক করে রিনেম অপশন পাবেন, রিনেম করে নিজের নামটা লিখে নিন, নয়তো আমি বুঝতে পারবো না যে আপনি কে বা আদৌ আমাদের স্টুডেন্ট কিনা, এটা বুঝতে পারবো না। কাইন্ডলি সবাই একটু নিজের নামটা লিখবেন। আচ্ছা, যাই হোক, কারোর যেহেতু জিজ্ঞাসা নেই আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা গতদিন স্বরবর্ণের উচ্চারণ পড়েছি, আজকে অনেকেই নতুন আছে, আমরা একটু রিভিউ করতে করতে যাই। তো স্বরবর্ণের উচ্চারণটা কীরকম ছিল? আ, আ, ই,
ই, উ, উ, রি, 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 এ, ऐ, ও, ঔ। এই হলো 13টা স্বরবর্ণ। যেগুলো রসস্বর সেগুলো অল্প সময় উচ্চারণ করতে হয়েছে, যেগুলো দীর্ঘস্বর সেগুলো দ্বিমাত্রায় উচ্চারণ করতে হয়েছে একটু বেশি সময় নিয়ে। আর এখানে মূল পার্থক্য ছিল অ এর উচ্চারণটা, এটা একটু বেশি ফোকাস করতে হয়েছে আমাদেরকে, কারণ এটাই বেশি পার্থক্য। ওটা বাংলায় আমরা বলি অ, কিন্তু সংস্কৃত হবে আ এরকম। আচ্ছা, তারপর আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ পড়েছিলাম। কীরকম ছিল? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ট, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। এখানে কোথায় সমস্যা হয়েছিল? এই যে লাস্টের 5 নম্বর অক্ষরগুলো ঙ, ঞ, ণ, ন, ম, এই 5টা নিয়ে একটু সমস্যা হওয়ার কথা, যেহেতু এগুলোতে আমাদের বাংলার সাথে মিলটা কম। তাছাড়া আপনাদের ফ নিয়ে একটু সমস্যা হবে, কারণ বাংলায় আমরা অনেক সময় ফ বলি, যদিও বাংলায় সঠিক উচ্চারণ ফ, এরপরও আমরা অনেকেই ফ বলে অভ্যস্ত। তো ওটা আমাদের একটু প্রবলেম হতে পারে, বাকিগুলো মোটামুটি পারা যাবে, শুধু 5 নম্বর অক্ষরগুলো আর ফ এগুলোতে একটু বেশি ফোকাস করতে হয়েছিল। তারপর এখানে উচ্চারণ স্থানগুলো দেওয়া ছিল, আর অন্তস্থ বর্ণ ছিল ইয়া, রা, লা, ও। অন্তস্থ জ বলতে কিছু নেই সংস্কৃতে, যেটা অন্তস্থ জয়ের মতো দেখতে, এটা হচ্ছে মূলত ইয়। আর সংস্কৃতে একটাই জ, সেটা হচ্ছে বর্গীয় জ, যেটা জ। আর এই অন্তস্থ বর্ণের মধ্যে লাস্ট যেটা ও, দেখতে ব এর মতো কিন্তু ব নয়, এটা হচ্ছে ও। আচ্ছা, তারপর উষ্ম বর্ণ ছিল 4টা, প্রথম 3টা স। এই 3টা শকে আমরা বাংলায় একই রকম উচ্চারণ করি, কিন্তু সংস্কৃতে একরকম করলে হবে না। একটা হচ্ছে স, আরেকটা স, আরেকটা হচ্ছে স। এই 3টা স্বরের মধ্যেই উচ্চারণ শুনে পার্থক্যটা বুঝতে পারতে হবে। আর 4 নাম্বারটা হচ্ছে হ, এটাই তেমন কোনো পার্থক্য নেই। তো এখানে আমরা এতটুকুই পড়েছিলাম, আর এই বর্ণগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে অ আসে। আর অ এর উচ্চারণ যদি আমরা ভুল শিখি বা না পারি, তার মানে আমাদের এই সবগুলো ব্যঞ্জন বর্ণ ভুল হবে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে অ এর উচ্চারণটা ঠিক করা, তারপর বাকি সব। তো এটা হচ্ছে গত ক্লাসে এতটুকু পড়ানো হয়েছিল। আজকে আমরা নতুন উচ্চারণে যাব, নতুন নিয়মে যাব। আজকে আমরা শিখব অনুস্বার আর বিসর্গের উচ্চারণ। তো অনুস্বার আর বিসর্গ এই দুইটার যে উচ্চারণের নিয়ম, এটা অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আপনারা ভয় পাবেন না যে এত নিয়ম কিভাবে মনে রাখবো। আপনারা জাস্ট আপাতত বুঝে নিন, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন কিনা সেটা দেখবেন। তারপর বাকি 4 মাস যাবত আমরা এগুলোই প্র্যাকটিস করতে থাকবো। কেন অনুস্বার মূর্ধন্য হয়ে যাচ্ছে, কেন অনুস্বার দন্তন্য হয়ে যাচ্ছে, কখন বিসর্গ হ হবে, কখন বিসর্গ ফ এর মতো উচ্চারণ হবে, এগুলো জাস্ট আমরা প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকাবো। এখন আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি শুধুমাত্র বুঝে নেবেন। উচ্চারণের এত নিয়ম দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখন জাস্ট বুঝে নিলেই হবে। ঠিক আছে, তো আমরা আজকে অনুস্বারের বিসর্গের নিয়ম জানব। অনুস্বারকে আমরা সাধারণত ময়ের মতো উচ্চারণ করি। সাধারণত মানে সব ক্ষেত্রে কিন্তু সাধারণ নিয়ম প্রয়োগ হয় না, তার মানে এর ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়মটা কি? এই যে দেখুন, অনুস্বার যে বর্গের আগে বসে, এই যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ করতে হয়। গতদিন আমি বলেছিলাম যে অনুস্বারে উচ্চারণে এসে আমাদের অনুনাসিক ধ্বনি কি কোনগুলো সেগুলো লাগবে। অনুনাসিক ধ্বনি কোনগুলো ছিল কে বলতে পারবেন? আমাদের কয়টা অনুনাসিক ধ্বনি আছে এবং কি কি, কে বলতে পারবেন? হাত তুলুন দেখি। আমি কিন্তু গতদিন বলেছি। কেউ পারবেন না? আমি ছাড়া 17 জন আছি, কেউ পারবো না কোনগুলো অনুনাসিক ধ্বনি? আমি কিন্তু একটু আগেও বললাম, কথার মাঝে একবার বলেছি। 5টা হ্যাঁ বলুন, কি কি? শেষের 5টা এটার উচ্চারণটা আস্তে আস্তে ন। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে আপনার দন্তন্য,
ম, হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই 5টা হচ্ছে অনুনাসিক ধ্বনি। মানে আমরা গতদিন যে বর্গ পড়েছিলাম না, যে প্রথম 25টা হচ্ছে প্রতি 5টা একটা ভাগে বিভক্ত। প্রথম 5টা ক বর্গের, পরের 5টা চ বর্গের, এরপরের 5টা ট বর্গের, এরপরের 5টা ত বর্গের এবং লাস্ট 5টা প বর্গের। এই প্রতিটা বর্গের যে 5 নম্বর অক্ষরগুলো ছিল, এই যে কোনগুলো, এই যে এটা, 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 এটা এবং এটা, এই 5টা, এই 5টা হচ্ছে আমাদের কি অনুনাসিক ধ্বনি। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা, আপনি কিন্তু ইও বলবেন না, বা মূর্ধন্য বলবেন না, দন্তন্য বলবেন না, ম বলবেন না, আপনাকে এই উঁই বলতে হবে, ঠিক আছে? তারপর চ বর্গের এই ইওই বলতে হবে। ট বর্গের কোনটা, মূর্ধন্য বলতে হবে। ত বর্গের দন্তন্য বলতে হবে। প বর্গের ম বলতে হবে। তার মানে অনুনাসিক ধ্বনি এই 5টা, কিন্তু কোন বর্গের কোনটা সেটাও আপনাকে জানতে হবে। এটার উপরেই কিন্তু নির্ভর করছে অনুস্বারের উচ্চারণটা। এখনই আমরা দেখব কিভাবে নির্ভর করছে। অনুনাসিক ধ্বনি কোনগুলো, এগুলো বোঝা গেল তো? কারোর কোনো কনফিউশন আছে কি না, যে আমি বুঝতে পারি নাই কোনগুলো অনুনাসিক ধ্বনি? তাহলে বলুন, আমি আবার বলছি। কারোর কনফিউশন নেই? ঠিক আছে। তো এই ক বর্গের 5টা বর্গের 5টা অনুনাসিক ধ্বনি আমরা পেয়েছি। এখন অনুস্বারের নিয়মে কি বলছে, যে অনুস্বার যে বর্ণের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। একটু কঠিন লাগছে নিশ্চয়ই, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখবেন জলের মতো সহজ। কীরকম? অনুস্বারের পরে যেই বর্ণটা আছে, অনুস্বারের, ভালো করে শুনবেন, অনুস্বারের পরে যেই বর্ণ আছে সেই বর্ণটা যেই বর্গের অন্তর্ভুক্ত, সেই বর্গের যেই অনুনাসিক ধ্বনি, সেটা অনুস্বারের জায়গায় হাফ উচ্চারণ হবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সবার সাথে নিশ্চয়ই গীতা আছে। আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা একটু খুলে নিন। 15 নম্বর শ্লোকটায় 2 নম্বর যেই লাইন, প্রথম শব্দটাতেই অনুস্বার আছে। কি বলেছে? অনুস্বার এর পরে যেই বর্ণটা আছে, পৌণ্ড্রম, এরপর অনুস্বারের পর কোন বর্ণ আছে? দ। সবাই আশা করি গীতা খুলে নিয়েছেন। প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের 2য় লাইন, পৌণ্ড্রম, অনুস্বারের পরে আছে দ। দ কোন বর্গের অক্ষর? চলুন আমরা দেখে আসি। আমরা জানি, এরপর আমরা মিলিয়ে দেখি। এই যে দেখুন দ, এই যে দ পেলাম আমরা, দ হচ্ছে আমাদের ত বর্গের অক্ষর। নিয়ম কি? যেই বর্গের অক্ষর, ওই বর্গের যে অনুনাসিক ধ্বনি, ত বর্গের অনুনাসিক ধ্বনি কি? দন্তন্য। সেই অনুনাসিক ধ্বনিটা অনুস্বারের জায়গায় অর্ধেক উচ্চারণ হবে। তার মানে এখানে অনুস্বারের জায়গায় 9 হসন্ত উচ্চারণ হবে, পৌণ্ড্রম হবে না, পৌণ্ড্রন হবে। সেমভাবে আমরা যদি আরেকটা দেখি, এই লাইনেই মহাশঙ্খম, 3 নম্বর যেই শব্দটা মহাশঙ্খম, অনুস্বারের পরে আছে ভ। চলুন আমরা এই চার্ট থেকে ভ খুঁজে বের করি। এই যে দেখুন ভ, ভটা কোন বর্গের? প বর্গের। প বর্গের অনুনাসিক ধ্বনি কি? ম। তার মানে অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে হবে। তাহলে এটা কি হবে? মহাশঙ্খম, মহাশঙ্খম। এটা কিন্তু মহাশঙ্খন হবে না, বা মহাশঙ্খাই হবে না, মহাশঙ্খং হবে না, ময় উচ্চারণ করতে হবে। হ্যাঁ বলুন। গীতার পেজ নাম্বারটা কত? আমি যে এখানে পাচ্ছি না। আসলে আপনার গীতাটা কোন গীতা তো আমি জানি না। আমি আমাকে একটা দিদি, আপনি পিডিএফ দিয়ে দিছিলেন, ফাইল দিছিলেন, কারণ আমি তো দেশের বাইরে থাকি, আমার বাচ্চার জন্য বলছিলাম না। আচ্ছা, আনা হয়নি। আমি তো এখন বলতে পারছি না ওইটা কোন পেজ, কারণ আমি তো পিডিএফটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়েছি। আপনি প্রথম অধ্যায় খুলে নিন, প্রথম অধ্যায়ের আচ্ছা আমি ওটা গ্রুপে দিচ্ছি, 15 নম্বর শ্লোকটা গ্রুপে ছবি তুলে দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ থ্যাংক ইউ, ওটা দিলে একটু বেস্ট হয়, কিন্তু এখানে পাচ্ছি না, অধ্যায়গুলোই তো না এখানে। ঠিক আছে, আমি দিচ্ছি, আপনি একটা গীতা সংগ্রহ করে নিন।
নয়তো এভাবে আমার একটু টাইম লাগবে, কারণ দেশের বাইরে তো সেজন্য না। ওখানে কি পাওয়া যায় না, মানে ইংরেজি হলেও পাওয়া যায় এখানে না। পাওয়া যায় না, বাংলা গীতাটা পাওয়া যায় না, ইংরেজি এখানে কিনে সংস্কৃত নিন, গীতাটা অসুবিধা পাওয়া নেই। যায়। কিন্তু একটা গীতা না থাকলে কন্টিনিউ করাটা একটু কঠিন। আচ্ছা, আমি দিয়েছি গ্রুপে, দেখুন 15 নম্বরটা আমি গ্রুপে দিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম আমি, যে বিষয়টা কি বোঝা গেল, যে অনুসারের পরে কি আছে দেখতে হবে, অনুসারের পরের অক্ষরটা দেখতে হবে। ওই অক্ষরটা আমার এই চার্টে খুঁজে বের করতে হবে কোন বর্গে আছে। যেই বর্গে আছে ওই বর্গের যেই অনুনাসিক ধ্বনিটা, এই যে 5টা অনুনাসিক ধ্বনি পাই না, এই 5টার মধ্যে যে কোনো একটা অনুসারের জায়গায় উচ্চারণ হবে। ওই অনুসারের পরে যে অক্ষরটা আছে সেটা যেই বর্গের, অনুসারের জায়গায় ওই বর্গের অনুনাসিক ধ্বনিটাই উচ্চারণ করতে হবে। তো এই জন্য আমরা পৌন্ড্রান, এখানে অনুসারের পর দ আছে, দ ত বর্গের, তাই অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করছি। তারপর পরেরটায় মহাশঙ্খম, অনুসারের পর ভ আছে, ভ প বর্গের, তাই অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করছি। তো আমরা আরেকটা শ্লোক একটু দেখি, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট, আমি নোটটাতে ভুল করে এটার উদাহরণটা অ্যাড করিনি, তাই আপনাদের বইটা খুলে নিতে বলছি। দাঁড়ান একটু দেখি আর কোথায় আছে। অনেক আছে, কিন্তু এক লাইনে অনেকগুলো ওরকম খুঁজে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, ইয়েতে যান, প্রথম অধ্যায়েরই 3 নম্বর শ্লোকটায় যান। আমি এটাও গ্রুপে ছবি তুলে দিচ্ছি। প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। এখানে একটু দেখুন তো, প্রথম যে অনুস্বারটা আছে, প্রথম শব্দতেই অনুস্বার আছে, এরপরে আছে প। প কোন বর্গের অক্ষর? দেখুন তো চার্টে কোন বর্গের অক্ষর প? হ্যাঁ হ্যাঁ, প বর্গেরই অক্ষর। এই যে প বর্গের অক্ষর। তো প বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা? ম। তার মানে অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ হবে। কি হবে? পাশিয়াইতাম, পাশিয়াইতাম। আপাতত অনুসারের উচ্চারণটা বুঝুন। স এর উচ্চারণটা কেন শিয়াই হলো, এটা আমরা পরে যাচ্ছি। আপাতত জাস্ট অনুসারে ফোকাস হবে। আচ্ছা, তারপর মাহাতিম। হ্যাঁ বলুন। দিদি, এটা মানে অন্তস্থ পরের শব্দটা না, যেহেতু পরের শব্দ পাণ্ডু, মানে পাণ্ডুর প্রথম অক্ষর আছেন আর কি আপনি, পাণ্ডুর প্রথম অক্ষর না প। হ্যাঁ হ্যাঁ, অনুসারের পরে যেই শব্দটা পাবেন, ওই শব্দের যে প্রথম অক্ষর ওইটা ধরতে হবে। এটা শব্দ হতে পারে, আবার এটা শব্দ হতে পারে, আবার অনুস্বারের পরের হতে পারে, বর্ণ হতে পারে। অনুসারের পরের বর্ণটাই ধরতে হবে। অনুসারের পরে যেই বর্ণটা আছে, অনুসারের পরে তো প আছে না? হ্যাঁ, পাণ্ডু। হ্যাঁ, তো পটাকে ধরতে হবে। অনুসারের পরে যেই বর্ণটা পাবেন সেই বর্ণটাই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম বর্ণটা। তারপর এই লাইনেই দেখুন মাহাতিম, অনুসারের পর আছে চ। চ কোন বর্গের অক্ষর দেখুন তো? চ বর্গের। একদম ঠিক, চ বর্গের অক্ষর। চ বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে ঞ। তাহলে অনুসারের জায়গায় ঞ হসন্ত উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কি হবে? মাহাতিং, মাহাতিং। ওই ঞ এর অটা উচ্চারণ হবে না, জাস্ট মাহাতিং এরকম। এটা একটু নাক লাগাতে হবে, মাহাতিং। আচ্ছা, তারপর এই লাইনেই নয়, এই শ্লোকে 2 নাম্বার লাইনে আর কি, বিউ ঢাম। অনুসারের পরে কি আছে? অনুসারের পরের অক্ষরটা কি বলুন তো? হ্যাঁ, দ। আপনার এখন একটু কনফিউশন হতে পারে, এখানে তো একটু যুক্তাক্ষর আছে, দয় রফল্লা উকার আছে। তো এটা কি আমি দ ধরবো না র ধরবো? এটা আপনি ভাঙবেন। ভাঙলে কি হয়? দয় হসন্ত যোগ র যোগ উ। তো অনুসারের পরে কিন্তু র আসছে না, রটা আসছে দ এর পরে।
আর উকারটাও আসছে র এর পরে। তো অনুস্বারের পরে কি আসছে? অনুস্বারের পরে আসছে দ, তার মানে আমাকে দ ধরতে হবে। তো দ কোন বর্গের অক্ষর দেখুন তো? হ্যাঁ, এই যে দ, দ হচ্ছে ত বর্গের অক্ষর। এটার অনুনাসিক ধ্বনি কোনটা? দন্তন্য। তার মানে উচ্চারণটা হবে বিউঢান, বিউঢান। অনুস্বারের জায়গায় নয়ের মতো উচ্চারণ হবে। তো এই হলো, যদি অনুস্বারের পরে এই 25টা বর্ণের কোনোটা থাকে তাহলে অনুস্বারের উচ্চারণটা কেমন হবে তার নিয়ম। এটা কি বোঝা গেছে? আমি শব্দটা যদি আরেকবার উচ্চারণ করতেন। বিউঢান। হ্যাঁ, বিউ কেন হচ্ছে এটাই আমরা পরে যাচ্ছি, আপাতত জাস্ট অনুস্বারের উচ্চারণটা দেখুন, এটা এর পরেই আসবে। আচ্ছা, এমনি অনুস্বারে, হ্যাঁ, কার কার? মাহাতিন, মাহাতিন অনেকটাই দন্তন্য চন্দ্রবিন্দুর মতো, কিন্তু এক্স্যাক্টলি ওটা নয়, মাহাতিন এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে অনুস্বারের পরে যদি ক থেকে ম থাকে তাহলে অনুস্বারের উচ্চারণ কী হবে তার নিয়ম। এখন আপনার শুধু যে ক থেকে ম থাকবে এর তো কোনো গ্যারান্টি নেই। আমাদের অনুস্বারের পর তো এই যে আমরা অন্তস্থ বর্ণ পড়লাম না, ইয়া, র, ল, ও, এগুলো থাকতে পারে। আবার আমরা উষ্ম বর্ণ পড়লাম, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এগুলো থাকতে পারে। তখন আমরা কি করব? এটার জন্য নিয়ম আছে। নিয়ম কি? অনুস্বারের পরে যদি আমাদের অন্তস্থ বর্ণগুলো থাকে, ইয়, র, ল, ও, এই চারটা থেকে রটা বাদ যাবে। ইয়, ল, ও, এই তিনটার কোনোটা যদি থাকে, অনুস্বারের পরে যদি ইয় থাকে, অনুস্বারের জায়গায় ইয়ের মতো সাউন্ড হবে, ইয়ের মতো। অনুস্বারের পর যদি ল থাকে, অনুস্বারের জায়গায় লয় হসন্তর মতো সাউন্ড হবে। আর অনুস্বারের পরে যদি ও থাকে, অনুস্বারের জায়গায় উ এর মতো সাউন্ড হবে। ঠিক আছে? ই, লয় হসন্ত, আর উ। ইও থাকলে ই এর মতো, ল থাকলে লয় হসন্তর মতো, আর ও থাকলে উ এর মতো সাউন্ড হবে। এই হলো ইয়, ল, ও থাকলে কীরকম হবে তার নিয়ম। এবার আমরা প্রয়োগ দেখি। এভাবে নিয়ম পড়ে আসলে বোঝা যায় না, প্রয়োগটা দেখলে বোঝা যায়। এই যে দেখুন, আমি এখানে উদাহরণ দিয়েছি। প্রথমটা কি আছে দেখুন তো? অনুস্বার, অনুস্বারের পরে নাশম, নাশমের পর ও আছে। আমরা পড়েছি ও থাকলে ও এর জায়গায় মানে অনুস্বারের জায়গায় হচ্ছে উ এর মতো সাউন্ড আসে। তো অনুস্বারের জায়গায় উ এর মতো সাউন্ড আসবে, কি হবে? নাশৌ, নাশৌ। আর পরেরটা ঠিকই থাকবে, উইথ হে, হি, ওটা ঠিকই থাকবে। অনুস্বারের জায়গায় জাস্ট উ এর মতো সাউন্ড হবে, নাশৌ। এখানে কিন্তু আপনি নাশান, নাশাং, তারপর নাশাল এগুলো করলে ভুল। ঠিক আছে? উ এর মতোই সাউন্ড করতে হবে। অনুস্বারের পর ও থাকলে অনুস্বারের জায়গায় উ এর মতো সাউন্ড, নাশৌ বিধেহি, নাশৌ বিধেহি, এরকম। তারপর আমরা জেনেছি অনুস্বারের পরে যদি ল থাকে তাহলে অনুস্বারের জায়গায় লয় হসন্তর মতো সাউন্ড হয়। তাহলে কি হবে? এই যে পরম, পরমের অনুস্বারের পর ল আছে, তাই অনুস্বারের জায়গায় লয় হসন্ত হবে। কী হবে? প্যারাল লোকে, প্যারাল লোকে। তারপর আমরা জেনেছি অনুস্বারের পর যদি ইয় থাকে, অনুস্বারের জায়গায় ইয়ের মতো সাউন্ড হবে, ইয়ের মতো, রস্যই। তাহলে কি হবে? তোয়াচাই, তোয়াচাই, তোয়াচম, তোয়াচাল, তোয়াচং, এগুলো কিচ্ছু হবে না। ইয় আছে পরে, এই অনুসারে যে ইয়ের মতো সাউন্ড হবে, তোয়াচাই, তোয়াচাই, এরকম। আর যোগেশ্বরী এটা ঠিকই থাকবে, জাস্ট অনুসারে যে ইয়ের মতো সাউন্ড হবে, তোয়াচাই। এখন আমাকে বলুন তো এটার উচ্চারণ কি হবে? এই যে আমরা এখানে পেয়েছিলাম অনুস্বারের উচ্চারণ, অনুস্বারের পরে যদি ও থাকে, অনুস্বারের জায়গায় উ এর মতো সাউন্ড হবে। তো পরে ও আছে, উ এর মতো সাউন্ড হবে। উচ্চারণটা কি হবে বলুন? পরে ইও নেই, কিন্তু পরে ইও নেই, ও আছে। ও থাকলে উ এর মতো, ইও থাকলে ই এর মতো। তাহলে কি হবে? আরেকবার একটু চিন্তা ভাবনা করে বলুন। অনেকেই ঠিক বলেছেন, যারা একটু ভুল বলেছেন বলুন তো কি হবে? বলুন বলুন যারা। হ্যাঁ হ্যাঁ, তৌ হবে, তৌ। ও আছে না পরে, বয়ের উচ্চারণটা ও হয়।
হ্যাঁ হ্যাঁ, ও এর উচ্চারণটা হচ্ছে মানে এটা যেটা বয়ের মতো দেখতে, এটা হচ্ছে ও। এবার অনুস্বারের পর যদি ও থাকে, অনুস্বারের জায়গায় ও এর মতো সাউন্ড হয়, তাহলে তাও হবে তাও। তাই নয়, তাই হতো যদি এখানে ও এর জায়গায় ইও থাকতো। এই যে পরেরটা বলুন, এর পরে যেটা আছে এটা বলুন কি হবে, এটা কি হবে? বলুন। ইয়দ্রপয় ইয়দ্রপয় ইয়দ। হ্যাঁ, পাইয়া কেন হবে? পাইয়া হতো যদি অনুস্বারের পর ইও থাকলে অনুস্বারের জায়গায় ইওর মতো উচ্চারণ হতো, কিন্তু অনুস্বারের জায়গায় তো ইও থাকলে, অনুস্বারের পরে যদি ইও থাকে, অনুস্বারের জায়গায় ই এর মতো সাউন্ড হয়, ইও নয়। তাহলে কি হবে বলুন? পয়ের পর যদি ই আসে, উচ্চারণটা কি হয়? ইয়াদ্রু ইয়দ্রপই না, ইয়াদ্রুপি নয়, ইকার আসবে বলিনি, ই আসবে, ই পয়ের পর একটা ই বসিয়ে দিন, ই অনুসারের জায়গায়, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই হবে, পাই। ইয়াদ্রু পাই, অনুসার পর ইও আছে, তাই ই এর মতো সাউন্ড হবে, ইয়াদ্রু পাই, এরকম। লাস্ট এটা কি হবে? ইয়দ্রপই হ্যাঁ, ইয়াথা, ইয়াদ্রুপাই ইয়াথা, ইয়াদ্রুপাই ইয়াথা। আর লাস্ট অনুসারের পর ল আছে, তাহলে কি হবে বলুন? অখিল লোকম অখিল অখিলও, অনুসারের পর কি আছে? ল আছে। ল থাকলে অনুসারে যায় কি হয়? লয় হসন্ত হয়। হ্যাঁ, অখিলাল। লয়ের পর জাস্ট অনুসারের জায়গায় লয় হসন্ত বসিয়ে দিন, লাল। অখিলাল, অখিলাল লোকম, অখিলাল লোকম, এরকম। তাহলে ইয়া ল ও, এই তিনটা থাকলে কি হয়, এটাও আমরা পেয়ে গেলাম। এবার এখনও কিন্তু আমাদের অক্ষর শেষ হয়নি, আমাদের আরও অনেকগুলো অক্ষর আছে, র আছে, তিনটে স আছে, হ আছে। এগুলোর জন্য আলাদা আর কোনো নিয়ম নেই। অনুসারের পরে যদি এই যে আমরা 25টা পড়লাম না, ক থেকে ম, আর ইয় ল ও, মোট কয়টা হলো? 25 + 3 28। তো এই 28টার বাইরে গিয়ে যদি কোনো অক্ষর থাকে, তাহলে অনুসারের উচ্চারণ বাংলা অনুসারের মতো হবে। ঠিক আছে? বাংলা অনুসারের উচ্চারণ কেমন করি? অহংকার, অহং, ঙ ঙ, এরকম। ঠিক আছে? অনুসারের পর যদি এই 28টার বাইরে গিয়ে কোনো অক্ষর থাকে, স্বরবর্ণ থাকে। হ্যাঁ বলুন। আমি বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলুন। কোন কোন বর্ণ থাকলে যে অনুসারী উচ্চারণ ওই বর্ণগুলোর মতো চাইতে হবে, তার উপর বলবে। অনুসারের পরে ওই ক থেকে ম এর মধ্যে যদি কোনো বর্ণ থাকে, তাহলে অনুসারের উচ্চারণটা হবে ওই বর্ণটা যেই বর্গের, ওই বর্গের অনুনাসিক ধ্বনি। অনুসারের পরে যদি ইও থাকে, অন্তস্থ জয়ের মতো যেটা দেখতে ইয়, তাহলে অনুসারের জায়গায় ই এর মতো সাউন্ড হবে। অনুসারের পর যদি ল থাকে, অনুসারের জায়গায় লয় হসন্তর মতো সাউন্ড হবে। তারপর অনুসারের জায়গায় যদি ও থাকে, মানে জায়গায় নয়, অনুসারের পরে যদি ও থাকে, অনুসারের জায়গায় উ এর মতো সাউন্ড হবে। এই হলো অনুসারের নিয়ম। আর এর বাইরে কোনো অক্ষর থাকলে, স্বরবর্ণ, তারপর তিনটে স, হ, র, এগুলো থাকলে অনুসারের উচ্চারণ বাংলা অনুসারের মতো হবে। ঠিক আছে? আপনারা একদমই টেনশন করবেন না যে এগুলো এতগুলো আমি কিভাবে মুখস্থ করব। কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হয়ের ক্ষেত্রে, শয়ের ক্ষেত্রে কি বাংলা উচ্চারণের মতো হবে? হ্যাঁ, এই যে আমি যে 28টা বর্ণের কথা বললাম, এদের বাইরে কোনো অক্ষর থাকলেই আপনার বাংলা অনুসারের মতো হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ম্যাম হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন।
অনুস্বরের পরে যদি চ বর্গীয় কোনো বর্ণ থাকে তখন উচ্চারণ কেমন হবে আমি বুঝিনি। চ বর্গীয় থাকলে ঞ হসন্ত হবে, যেমন ওই আমরা 3 নম্বর শ্লোকটা পড়ছিলাম, মাহাতিং মাহাতিং চামুম। হসন্ত মানে অ নেই, ঞ থেকে অটা রিমুভ হয়ে যাবে, জাস্ট ঞ এই উচ্চারণটা হবে আর কি, মাহাতিং চামুম। 3 নম্বরের যে লাস্ট সব অনুসারটা আছে প্রথম লাইনের, ওখানে দেখুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু ওইটা উচ্চারণ তো অনেকটা বাংলা অনুস্বরের মতোই হচ্ছে। না, তিং হচ্ছে না, তিন হচ্ছে, তিন। তিং আর তিন, এটার মধ্যে পার্থক্য আছে নিশ্চয়ই। ম হবে? না না, ম হবে না, ম হবে যদি প বর্গীয় থাকে, অনেকটা দন্তন্য হসন্ত চন্দ্রবিন্দুর মতো সাউন্ডটা। তো উচ্চারণটাই আনতে পারতেছি না। ওটা প্র্যাকটিস করতে হবে, একদিনে আসবে না, আপনাকে বারবার ট্রাই করতে হবে, একদিনে কখনোই আসবে না। আচ্ছা, তো এই হলো অনুসারের উচ্চারণ আর কি। আপনাদের টেনশন করার দরকার নেই, এটা আমরা জাস্ট জানলাম কি হলে কি হয়। এরপর আমরা 700টা শ্লোক যখন শেষ করব, অটোমেটিক দেখবেন মুখস্থ হয়ে গেছে আর আয়ত্তও হয়ে গেছে, কোনো টেনশনের বিষয় নেই। আচ্ছা, তাহলে আমরা পরে সামনে যাই। আর কেউ কিছু বলবেন নাকি আমরা সামনে যাব? আচ্ছা, কেউ কিছু বলছেন না, তাহলে আমি সামনে যাচ্ছি। অনুসারের উচ্চারণ শেষ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সংক্ষিপ্ত আকারে আবার অনুসারের উচ্চারণ থেকে বলে দিলে ভালো হয়, মানে সবগুলাই শুরু থেকে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। অনুসারের পরে যদি আপনার এই যে এগুলো থাকে ক থেকে ম, তাহলে অনুসারের উচ্চারণটা হবে যেই বর্ণটা আছে ওই বর্ণটা যেই বর্গের, ওই বর্গের অনুনাসিক ধ্বনি। যদি ধরুন ড আছে অনুসারের পর, ড হচ্ছে ট বর্গের ধ্বনি, তাহলে অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ হবে। ধরুন ভ আছে, অনুসার এই ভ হচ্ছে প বর্গের ধ্বনি, তাই অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ হবে। জ থাকলে জ হচ্ছে চ বর্গীয় অক্ষর, তাই অনুসারের জায়গায় ঞ হসন্ত উচ্চারণ হবে। তার মানে এই 25টার মধ্যে কোনোটা থাকলে ওই অক্ষরটা যেই বর্গের, ওই বর্গের অনুনাসিক ধ্বনিটা আমাদের উচ্চারণ করতে হবে। এই হলো এই 25টার ক্ষেত্রে। তারপর যদি হচ্ছে আমাদের ইও থাকে, এই যে অন্তস্থ জয়ের মতো যেটা দেখতে, এটা থাকলে অনুসারের জায়গায় হচ্ছে ইয়ের মতো সাউন্ড হবে। এই যে এক মিনিট, এটা থাকলে ইয়ের মতো সাউন্ড হবে, ই। ল থাকলে লয় হসন্তের মতো সাউন্ড হবে, আর ও থাকলে উয়ের মতো সাউন্ড হবে অনুসারের জায়গায়। যদি অনুসারের পর ইও থাকে ইয়ের মতো, ল থাকলে লয় হসন্তর মতো, ও থাকলে উয়ের মতো। হ্যাঁ, আপনারা 3টা উচ্চারণ ক্লাসের রেকর্ডিং পাবেন, চিন্তা করবেন না। আর বাকিগুলোর নিশ্চয়তা আমি দিচ্ছি না, ওগুলো নাও পেতে পারেন, কিন্তু বাকি 3টা পাবেন, এই 3টা পাবেন, প্লাস হচ্ছে বাকি শ্লোকগুলোর আপনি রেকর্ডিং পেয়ে যাবেন। উচ্চারণগুলো তো মেইন, ওগুলোর রেকর্ড পাবেন। আচ্ছা, তো ইও থাকলে ই, ল থাকলে লয় হসন্ত, ও থাকলে উ। আর এর বাইরে গিয়ে কিছু থাকলে আমরা বাংলা অনুসারের মতো উচ্চারণ করব। বাংলা অনুসারের মতো বলতে ঙ এর মতো আর কি, অহংকার, বাংলা, বাং ঙ এর মতো করছিলাম, বাংলা, এরকম উচ্চারণ করব। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আমার বলার ছিল, আমি মিস করে গেছি, আমি বলে দিই। সেটা হচ্ছে, এখন আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা তো আসা উচিত ছিল, কেন এলো না, যে আমরা তো এতদিন জেনেছি অনুসার উচ্চারণ ময়ের মতো করে, অনেক মানে বড় বড় যারা গীতা শিক্ষক তারাও অনেকে ময়ের মতো করে, তাহলে ওটা কি ভুল করায়? ওইটা কি ভুল? না, ওইটা ভুল না। আমাদের হ্যাঁ হ্যাঁ, কি বলেছেন আরেকবার বলুন। আমরা সবসময় মডার্ন মানে অনুসারে আমরা সবসময় উচ্চারণ করি, বাকি দেশে এটা থেকে হয় এটা আপনি জানলাম কি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি। বিষয়টা হচ্ছে
এই আমি এতক্ষণ যেটা পড়ালাম সেটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ বিধিতে আছে। আমরা যে পাণিনির ব্যাকরণ পাই, ওই পাণিনির ব্যাকরণে আমরা এই উচ্চারণ বিধি পাই। উচ্চারণ বিধি অনুসারে এরকম। কিন্তু অনেক যারা গুরু আছে আমাদের, অনেক জ্ঞানী বিজ্ঞ যারা আছেন, অনেক মুনি ঋষিরাও অনুসারে উচ্চারণ ময় হসন্তর মতো করেছেন সব জায়গায়, সব ক্ষেত্রে। যে অনুসারের পর ল থাকলেও ময়ের মতো করেছেন, ও থাকলেও ময়ের মতো করেছেন, আবার অনুসারের পর ইও থাকলেও ময়ের মতো করেছেন। এখন এটা কিন্তু উচ্চারণ বিধিতে নেই। অনুসারের পর যেই অক্ষরটা আছে সেই অক্ষর অনুসারে উচ্চারণটা চেঞ্জ হয়, এটা উচ্চারণ বিধিতে আছে। কিন্তু অনুসারে উচ্চারণ ময় হসন্তর মতো হবে, এটা উচ্চারণ বিধিতে নেই। কিন্তু এটাকে আমরা ভুল বলতে পারবো না। কেন ভুল বলতে পারবো না? কারণ ওই যে অনেক বড় বড় মুনি ঋষি, অনেক জ্ঞানী বিজ্ঞ লোকেরা, যাদের কাছে ধারেও হয়তো আমরা মানে জ্ঞানের কাছে ধারেও হয়তো আমরা যেতে পারবো না, যাদের নখের যোগ্যতাও আমাদের নেই, সেই মানুষরা, সেই মুনি ঋষিরা এই উচ্চারণটার প্রয়োগ এরকম করে গেছেন। এখন তারা যেটা প্রয়োগ করে গেছেন সেটা যদি উচ্চারণ বিধিতে নাও থাকে, সেটা সঠিক হিসেবে ধরা হয়, আর এটাকে বলা হয় আর্ষ প্রয়োগ। ঠিক আছে, এটাকে বলা হয় আর্ষ প্রয়োগ। যেটা উচ্চারণ বিধিতে নেই, নিয়মাবলীতে নেই, সেটা যদি এমন কোনো গুণীজন প্রয়োগ করে যান, তাহলে চাইলে আমরা সেটা অনুসরণ করতে পারি। ওইটাকে আর্ষ প্রয়োগ বলে, কারণ ওদের ভুল ধরার ক্ষমতা আমাদের নেই। ওরা যেটা বলেছে সেটাকে আমরা সঠিক বলে ধরতে পারি। তো আমরা যদি কেউ ময় হসন্ত করতে চাই, কোনো অসুবিধা নেই, আমরা চাইলে সব জায়গায় ময় হসন্ত করতে পারবো। কিন্তু যেহেতু আমরা একটা নতুন জিনিস শিখতে এসেছি, আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি নতুন কিছু শেখার, আর উচ্চারণ বিধিটা আমরা জেনেছি, তাই আমরা আগামী 4 মাস চেষ্টা করব এই জিনিসটা আয়ত্ত করার পর আমরা দুটোই যখন যেটা প্রয়োজন সেটা প্রয়োগ করব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চেষ্টা করব এই জিনিসটা আয়ত্ত করার। আমরা 4 মাস ধরে চেষ্টা করব এটাই ফলো করার, যেটা আমাদের উচ্চারণ বিধিতে আছে। তাহলে জিনিসটা আমাদের মাথায় ঢুকে যাবে। তো আমরা দুটোই জানলাম, যখন যেটা প্রয়োজন পরিবেশ অনুসারে। ধরুন আমরা এমন জায়গায় গিয়ে গীতা পাঠ করছি যেখানে হচ্ছে ওনারা ওই মানে উচ্চারণ বিধিটা ফলো না করে আর্ষ প্রয়োগটা ফলো করেন, তখন আমরা যদি নিজেরা ওই মূল উচ্চারণ বিধি ফলো করে করতে যাই, সবার সাথে কিন্তু আমাদের মিলবে না, তখন আমাদেরটা একটা অদ্ভুত শোনাবে। তো তখন আমরা ময় হসন্ত করব। আবার কোথাও গেলেন যেখানে দেখছেন সবাই উচ্চারণ বিধি ফলো করছে, কিন্তু আপনি ময় হসন্ত করছেন, তখন আবার আপনারটা দেখা যাবে সবাই আপনার দিকে তাকাচ্ছে যে আপনি হয়তো ভুল পড়ছেন। তো তখন হচ্ছে আপনি এই জিনিসটা
আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করেছেন, আমি আবার বলছি। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা দুটোই শিখে রাখবেন, এরপর যখন যেটা প্রয়োজন হয় পরিস্থিতি অনুসারে সেটা প্রয়োগ করবেন। আচ্ছা, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। অনুসার উচ্চারণ আশা করি বোঝা গেছে, আর না বোঝা গেলেও রেকর্ডিং দিয়ে দিব, বারবার দেখে দেখে আয়ত্ত হয়ে যাবে। আর আমরা এটা আগামী 4 মাস ধরেই এটার প্রয়োগ করব, সবার মুখস্থ হয়ে যাবে এমনি। আমরা এখন বিসর্গের উচ্চারণে যাই। বিসর্গের উচ্চারণ সাধারণত হয়ের মতো, ওই যে অনুসারের উচ্চারণ সাধারণত ময়ের মতো ছিল, বিসর্গের উচ্চারণ সাধারণত হয়ের মতো। এখন ওই যে অনুসারের উচ্চারণের সময়ও বললাম যে সাধারণত মানে সব জায়গায় এটা প্রয়োগ করা যাবে না, স্থানভেদে এটা পরিবর্তন হবে, সাধারণ জিনিস সব জায়গায় প্রয়োগ হয় না। তো এই হয়ের মতো সব সময় থাকে না। আচ্ছা, হয়ের মতো কখন কখন হবে এটা আগে আমরা জেনে নিই। দেখুন, যদি বিসর্গের আগে যেই স্বরধ্বনিটা থাকে, বিসর্গ সেই কী বলেছে যে বিসর্গের আগে যেই স্বরধ্বনিটা থাকে, বিসর্গ সেই স্বরধ্বনিকে অনুসরণ করে উচ্চারিত হয়। মানে এই বিসর্গটা যার সাথে যুক্ত আছে তার সাথে যে স্বরধ্বনিটা আছে, ধরুন এই যে প্রথমটা বিসর্গ কার সাথে যুক্ত আছে? ক। ক এর সাথে কোন স্বরধ্বনি আছে? অ। আমরা জানি না ক এর সাথে অ যুক্ত থাকে, তো এই অটা বিসর্গ হয়ের সাথেও যুক্ত হবে। তারপর বিসর্গ কার সাথে যুক্ত আছে? সেকেন্ডটায় ক এর সাথে। ক এর সাথে কোন স্বরধ্বনি আছে? এখানে কিন্তু আর অ নেই, এখানে আ আছে। তো এই বিসর্গের জায়গায় যে হটা আসবে, এই আকারটা হয়ের সাথেও যুক্ত করতে হবে। তারপর তৃতীয়টায় আছে বিসর্গের জায়গায় বিসর্গ যার সাথে যুক্ত আছে ক, এর সাথে আছে ইকার। তো এই ইকারটা হয়ের সাথেও যুক্ত হবে, বিসর্গের জায়গায় যে হটা আসবে সেই হয়ের সাথেও যুক্ত করতে হবে। সেমভাবে উকার থাকলে উকারটাও হয়ের সাথে যুক্ত হবে, একার থাকলে একারটা হয়ের সাথে যুক্ত হবে, ওকার থাকলে ওকারটা যুক্ত হবে। তাহলে উচ্চারণগুলো কী হবে? ক যুগ বিসর্গ কহ, কা যুগ বিসর্গ, এটা কিন্তু কাহ নয়, আকার আছে তাই হয়ের সাথে আকারটা যুক্ত হবে, কাহা হবে। এটা কি হি হবে, কুহু, কে হে, কোহ, এরকম। এবার পরে যেটা আছে, লাস্টে যেটা লিখলাম, এই যে এটা তো নিয়ম অনুসারে, উপরেরগুলোর নিয়ম অনুসারে কাই হাই হওয়ার উচিত ছিল, বিসর্গ ক এর সাথে যুক্ত আছে। এখন বিসর্গ যেহেতু ক এর সাথে যুক্ত আছে, ক এর সাথে ঐকার আছে, তাই হয়ের সাথে ঐকার যুক্ত হবে, এটাই তো হওয়া উচিত, কিন্তু এটা হবে না। কারণ আমরা এই প্রথম ক্লাসে জেনেছিলাম, আপনাদের মনে আছে, ঐকে ভাঙলে আমরা কি পাই বলুন তো? ওই একটা যৌগিক বর্ণ ছিল, ঐকে ভাঙলে আমরা কি কি পাই? কি কি পাই? ও আর ই। হ্যাঁ, ভেরি গুড, অ আর ই পাই। এখন অ এর তো নিজস্ব কোনো কার নেই, ই এর আছে, তো এই ই এর যেই কারটা হয়ের সাথে এই কারটা যোগ হবে, মানে বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যদি ওই কার থাকে তাহলে ওই কারটা হয়ের সাথে যুক্ত হয় না, ই কার যুক্ত হয়। যেহেতু এই বর্ণ ভাঙলে আমরা দুইটা অক্ষর পাই, যার মধ্যে একটার নিজের কার আছে আর একটা নিজের কার নেই, ওই যেটার আছে সেটা যুক্ত হবে, কাই হি হবে, কাই হি, কাই হই হবে না, কাই হি হবে। আচ্ছা, তাহলে ঐকে ভাঙলে আমরা অযোগ ই পাই, ওকে ভাঙলে কি পাই বলুন তো? ওকে ভাঙলে কি কি পাই? আবার বলুন, শুনতে পাইনি। হ্যাঁ, ওকে ভাঙলে আমরা হচ্ছে অ আর উ পাই, অ আর উ পাই। অ আর উ যদি পাই, অ এর তো কোনো কার নেই, উ এর আছে, তাহলে মানে হয়ের সাথে উটা যোগ হবে। তাহলে আমাকে বলুন দেখি, এটার উচ্চারণটা কি হবে? এই যে এটা, এই জিনিসটার উচ্চারণ কি হবে? ক ঔকার বিসর্গ, এটার উচ্চারণ কি হবে? ভালো করে চিন্তা করে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, একদম ঠিক, কৌ হু, কৌ হু, কৌ তো ঠিক থাকবে। এবার বিসর্গের জায়গায় হ আসবে,
কিন্তু হয়ের সাথে তো ঔকার যুক্ত হবে না, যেহেতু অ আর উ এর মধ্যে অ এর কোনো নিজের কার নেই, উ এর আছে, তো উকারটা যোগ করতে হবে, কৌহু হবে। কৌ ঠিক থাকবে, হয়ের সাথে জাস্ট উকারটা যুক্ত হবে, কৌহু হবে। আচ্ছা, এখন একটু মুছে নিই, 1 মিনিট। এখন কথা হচ্ছে, বিসর্গের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, ভালো করে শুনবেন, বিসর্গের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, কিংবা বিসর্গের পরে যদি কিছুই না থাকে, বিসর্গ শেষ অক্ষর, বিসর্গের পরে কিচ্ছু নেই, তখন শুধুমাত্র এই নিয়মটা প্রয়োগ হবে। এই যে হয়ের নিয়মটা আমরা পড়লাম, বিসর্গের জায়গায় হ আসবে, হ যার সাথে যুক্ত আছে, মানে বিসর্গ যার সাথে যুক্ত আছে তার কারটাও এখানে যুক্ত হবে। এই নিয়মটা শুধুমাত্র তখন প্রয়োগ হবে যদি বিসর্গের পর কিচ্ছু না থাকে অথবা বিসর্গের পর কোনো স্বরবর্ণ থাকে। ঠিক আছে? যদি ব্যঞ্জনবর্ণ থাকে বিসর্গের পরে, এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না। তখন কি হবে চলুন দেখি। এই যে বিসর্গের পর 7টা অক্ষর থাকে ব্যঞ্জনবর্ণের মধ্যে, মূলত আপনি দেখবেন গীতা চণ্ডী নাড়াচাড়া করে দেখবেন এই 7টাই ম্যাক্সিমাম টাইম থাকে। কি কি? ক খ প ফ আর 3টে স। কি কি? ক খ প ফ আর 3টে স, এই 7টা থাকে। এখন বিসর্গের পরে যদি আপনার ক বা খ থাকে, ঠিক আছে, ক বা খ থাকলে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। এই যে দেখুন বিসর্গের পরে কি আছে? ক, তার মানে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ হবে। হলে কি হবে? ভক্তক, এখানে কিন্তু হ আসবে না, কারণ বিসর্গের পর ক আছে, ক একটা ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ যেহেতু আছে, তো আমরা জানি ক বা খ থাকলে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাই বিসর্গের উচ্চারণটা কী হবে? ক্ষয় হসন্তর মতো। কী হবে? ভক্তক কবচম, ভক্তক কবচম, মানে সব ঠিক থাকবে, জাস্ট বিসর্গের জায়গায় একটা খ চলে আসবে। 2 নম্বরটা দেখুন, বিসর্গের পরে এই ক্ষেত্রে খ আছে, তো এই নিয়মটাই প্রযোজ্য হচ্ছে। বিসর্গের পরে যদি ক বা খ থাকে, বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত বসাতে হবে। কী হবে? তীক্ষ্ণৈক, তীক্ষ্ণৈক খড্গহ, মানে জাস্ট বিসর্গের জায়গায় খটা বসিয়ে দিব, এতটুকুই। এরপর 2 নম্বর নিয়ম কি? বিসর্গের পর যদি প বা ফ থাকে, বিসর্গের পরে যদি প বা ফ থাকে, বিসর্গের জায়গায় ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। কীরকম? এই যে মামগ্রত, ত এর পর বিসর্গ আছে আর বিসর্গের পর প আছে, তো বিসর্গের জায়গায় প থাকলে বিসর্গের জায়গায় ফয় হসন্ত আসবে, আমরা এক্ষুনি জানলাম। তাহলে কী হবে? মামগ্রতফ হবে, জাস্ট ফটা বসিয়ে দেবো। এখানে যদি প থাকতো আর ফ থাকতো, সেই ক্ষেত্রেও এখানে ফয় হসন্ত আসতো। তাহলে 2টা নিয়ম, ক খ থাকলে খ, প ফ থাকলে ফ হবে বিসর্গের জায়গায়। এবার 3rd নিয়ম কি? 3টা স্বয়ের কোনো স যদি থাকে বিসর্গের পরে, তাহলে বিসর্গের জায়গায় কি হবে? বিসর্গের পর যদি 3টা স্বয়ের কোনোটা থাকে, সেই ক্ষেত্রে যেই স্বটা আছে সেই স্বয়ের হাফ উচ্চারণ হবে। ঠিক আছে? যেই স আছে সেই স্বয়ের হাফ উচ্চারণ হবে। তালব্য স পরে থাকলে তালব্য স হসন্ত, মূর্ধন্য স পরে থাকলে মূর্ধন্য স হসন্ত, দন্ত স থাকলে দন্ত স হসন্ত উচ্চারণ হবে। আমি উদাহরণ দেখাচ্ছি। দেখাচ্ছি 1 মিনিট। এই যে দেখুন, এই যে কি আছে এখানে? 3টা স থাকলে যেই শটা আছে সেই শটা হলন্তযুক্ত হয়ে, মানে হসন্তযুক্ত হয়ে উচ্চারণ হবে। এই যে দেখুন, ভায়ার তা বিসর্গ আছে, বিসর্গর পর আছে তালব্য স, তার মানে আমরা নিয়ম অনুসারে বিসর্গর জায়গায় তালব্য স হসন্ত উচ্চারণ করব। ভায়ার তা শরণম হবে, ভায়ার তা শরণম, এর কিন্তু হ আসবে না। তারপর বিসর্গর পর আছে দন্ত স, তার মানে বিসর্গের জায়গায় কি হবে? দন্ত স হসন্ত হবে, দন্ত স হসন্ত হবে। তাহলে কি হবে? মা তরস সরওয়াহা, মা তরস, বিসর্গের জায়গায় দন্ত স এলো। তো এখন এটা দেখুন, এই বিসর্গের পরে তো কিছু নেই, তার মানে প্রথম নিয়মটা, বিসর্গের পরে যদি কিচ্ছু না থাকে বিসর্গের জায়গায় হ আসবে।
এই জন্য বিসর্গের জায়গায় হ আসছে। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে ও, এর সাথে যদি কোনো স্বরধ্বনি যুক্ত থাকে মানে আকার আছে না, এই আকারটা হয়ের সাথে যুক্ত হবে। কি হবে? সরওয়াহা, মা তরস সরওয়াহা, মা তরস সরওয়াহা। তারপর 3 নাম্বারটা দেখুন, বিসর্গের পর আছে মূর্ধন্য ষ, তার মানে বিসর্গের জায়গায় আসবে মূর্ধন্য ষ হসন্ত, মূর্ধন্য ষ হসন্ত। তাহলে কি হবে? শতৈষ ষডভিহি, শতৈষ ষডভিহি, মানে জাস্ট বিসর্গের জায়গায় মূর্ধন্য ষটা বসিয়ে দিচ্ছি আমরা। পরে কোন ষ আছে বা কি আছে এটার উপর নির্ভর করে চেঞ্জটা হচ্ছে। তারপর 4 নাম্বারটা দেখে আপনারা বলুন, বিসর্গের পর কি আছে দেখুন তো, কি হবে বিসর্গের উচ্চারণটা বলুন। একদম ঠিক। পরে তালব্য ষ আছে, তাই বিসর্গের জায়গায় তালব্য ষ হসন্ত আসবে। তাহলে কি হবে? ভূয়স, ভূয়স রেণু, ভূয়স রেণু, এরকম। 5 নম্বরটা বলুন। হ্যাঁ একদম, এই তো আপনারা বুঝতে পারছেন। বিসর্গর পর আছে দন্ত স, এই যে দন্ত স থ আছে, কিন্তু থ তো আর বিসর্গের পরে নেই, বিসর্গের পরে আছে দন্ত স, তাই বিসর্গের যায় দন্ত স হসন্ত আসবে। সর্বতস, সর্বতস। লাস্ট এটা বলুন কি হবে? 3 নম্বরের উচ্চারণটা আয়ুতষঠিব, আয়ুতষঠিব, ষাটহি নয়, ভি, ষডভিহি। আয়ুতষঠিব, ষডভি, হ্যাঁ ষডভি। ষডভিহি আমি বলছি দেখুন, 3 নম্বর বিসর্গ তো, বিসর্গর পর মূর্ধন্য ষ আছে, তাই বিসর্গের জায়গায় মূর্ধন্য ষ হসন্ত এলো। এবার লাস্টটা, বিসর্গর পরে কিচ্ছু নেই, মানে বিসর্গের জায়গায় হ আসবে। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে ডয় ভ, তার সাথে কোন স্বরধ্বনি আছে? ইকার আছে, তাই হয়ের সাথে ইকারটা যুক্ত করে দিতে হবে। ষডভিহি, ষডভিহি, ষডভিহি। আমি সবগুলোই একবার উচ্চারণ করে দিচ্ছি, সবগুলোই করে দিচ্ছি। হ্যাঁ বলুন। 3 নম্বরের উচ্চারণটা একবার বলবেন? হ্যাঁ আমি এই 1 থেকে লাস্ট অবধি সবটাই বলছি। দেখুন প্রথমটা হচ্ছে ভয়ার্তাস শরণম, ভয়ার্তাস শরণম। 2 নম্বর মাতরস সরওয়াহা, মিউট করে আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন, মাতরস সরওয়াহা। 3 নম্বর শতৈষ, শতৈষ ষডভিহি, শতৈষ ষডভিহি। 4 নম্বর ভূয়স শৃণু, ভূয়স শৃণু। 5 নম্বর সর্বতস স্থিতা, সর্বতস স্থিতা। লাস্ট ওয়ান अयुतैष षड्भिहि, अयुतैष षड्भिहि। এই হলো বিসর্গের উচ্চারণ। বুঝা গেছে এতটুকু? দিদি শর্ট বিহি কানে শর্ট বিহি হবে না, ডিটা সেটা উচ্চারণ না না, এটা ডয় ভ, এটা ডয়ের সাথে ইকার না, ডয় ভ সংযুক্ত ইকার। এটা ফন্টটার জন্য এরকম মনে হচ্ছে, ডয় ভ সংযুক্ত ইকার। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ বলুন বলুন। শর্ট বিহি মানে দিদিগারটা পরেরটাতে ডিটা থাকবে না, শর্ট ডি আছে না, ডয় বল দিদিগার না, এটা উচ্চারণ দীর্ঘ ইকার কোথায়? ডয় ভ রস্য ইকার, ডয় ভ রস্য ইকার। তাহলে সবই বিহি না স্যার, ডি নয়, ডি নয়, ডয় ভ সংযুক্ত, ডয় ভ সংযুক্ত আছে, এটা বোঝা যাচ্ছে না, এই ফন্টটার জন্য বোঝা যাচ্ছে না। ডয় ভ সংযুক্ত ইকার, তো ড তো ফুল নেই, ডি কিভাবে বলবেন? ড তো ফুল নেই, ডয় ভ যুক্ত আছে, তারপর ইকার ষড ভিহি, ষড ভিহি। যুক্তাক্ষরের উচ্চারণ এখনও আমি পড়াইনি, আপনি যুক্তাক্ষরটা বাদ দিন,
আপনি বিসর্গেরটা বুঝতে পারছেন কিনা দেখুন, যে বিসর্গের জায়গায় কেন হি এলো এটা বুঝতে পারছেন কিনা। যুক্তাক্ষর আমি পড়ানোর পর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিসর্গটা দেখুন, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আছে কারোর কোনো জিজ্ঞাসা এতটুকু? শর্ট বি রিজল্ট একটু আবার বলেন কাইন্ডলি। দেখুন, বিসর্গের পর তো কিচ্ছু নেই না এখানে। আমরা নিয়ম পড়েছিলাম না যে বিসর্গের পর যদি কিছুই না থাকে অথবা বিসর্গের পর যদি কোনো স্বরবর্ণ থাকে, এই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ হয়ের মতো হয়। এখন বিসর্গের পর এখানে কিছুই নেই, তার মানে বিসর্গের উচ্চারণটা হয়ের মতো হবে। এবার সেকেন্ড নিয়ম ছিল, হয়ের মতো হওয়ার পরে বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যদি কোনো স্বরধ্বনি থাকে, এই যে বিসর্গ কার সাথে যুক্ত আছে, ডয় ভ সংযুক্তর সাথে, এর সাথে কোনো স্বরধ্বনি আছে কি? আছে, ইকার আছে। আছে ইকার। হ্যাঁ, ইকারটা হয়ের সাথেও যুক্ত করতে হবে। বিসর্গের জায়গায় যেই হটা আসবে ওইটা ওই ইকারটা এর সাথেও যুক্ত করতে হবে, তাহলে হি হবে। এই জন্য ষড ভিহি হচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন এতটুকুর মধ্যে। আচ্ছা, আরেকবার সত্যি রকম হ্যাঁ আরেকবার সত্যি সবগুলো বলবো। আচ্ছা বলছি, সমস্যা নেই। দেখুন, ভয়ার্তাশ শরণম, ভয়ার্তাশ শরণম, মাতরস সর্বাহা। এখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, যেগুলো আমরা দীর্ঘস্বর পড়েছিলাম না প্রথম ক্লাসে, ওইগুলো আমি টেনে টেনে বলছি। আমি কিন্তু দ্রুত বলছি না, ভয়ার্তাশ শরণম বলছি না, আমি বলছি কি ভয়ার্তাশ শরণম মাতরস সর্বাহা। আকার দীর্ঘস্বর টেনে টেনে বলছি, তাই সাতাই ষডভিহি। এইকার দীর্ঘস্বর, তাই তাইটা একটু বেশি সময় নিয়ে বলছি। তারপর ভূয়শ শৃণু, ভূ দীর্ঘ উকার আছে দীর্ঘস্বর, তাই দীর্ঘ সময় নিয়ে বলছি। সর্বত স্থিতা, তা আকার দীর্ঘস্বর। আয়ুতৈ ষডভিহি, তাই এইকার দীর্ঘস্বর, তাই দীর্ঘ সময় নিয়ে বলছি। তো সংস্কৃত উচ্চারণের সৌন্দর্য কিন্তু এটাই, যেটা দীর্ঘ সেটা দীর্ঘ সময় নিয়েই বলতে হবে, আপনার একদম তাড়াহুড়ো করা যাবে না। দীর্ঘস্বরটা দীর্ঘ সময় নিয়ে বলতে হবে, রসস্বরটা অল্প সময় নিয়ে বলতে হবে। আর আরও একটা উচ্চারণ আছে প্লুত, ওটা আমরা পাবো, একটু পরেই পাবো। এখন এতটুকু বোঝা গেছে আশা করি। এবার আমরা কি কি পেলাম, যে বিসর্গের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে হ হবে, বিসর্গের পরে যদি কিছুই না থাকে তাহলে হ হবে, বিসর্গের পরে যদি তিনটে স থাকে তাহলে যেই স আছে সেই স হবে, বিসর্গের পরে যদি ক খ থাকে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত হবে, বিসর্গের পর যদি প ফ থাকে বিসর্গের জায়গায় ফয় হসন্ত হবে। এখন এর বাইরে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি থাকলে কি হবে? এর বাইরে যদি কোনো ব্যঞ্জনবর্ণ থাকে সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ অর্ধ হয়ের মতো হবে। কিন্তু আপনি এই মানে পরে হচ্ছে এর বাইরে গিয়ে স্বরধ্বনি আছে এরকম, ব্যঞ্জনধ্বনি আছে এরকম খুব রেয়ার উদাহরণ পাবেন, তেমন নেই, একদমই নেই। ম্যাক্সিমাম আপনি প ফ ক খ আর তিনটে স পাবেন বিসর্গের পরে, অথবা কিছুই পাবেন না। তো এই নিয়মটা খুব একটা প্রয়োগ হয় না, বা প্রয়োগ আপনি পাবেন না, জাস্ট জেনে রাখুন। বিসর্গের পরে যদি এই কয়েকটার বাইরে 7টা অক্ষর মানে ক খ প ফ তিনটে স অথবা স্বরবর্ণ অথবা কিছুই না থাকে, এই কয়েকটা সেক্টর ছাড়া অন্য যাই থাকুক না কেন, যে সেই ক্ষেত্রে হচ্ছে হাফ হয়ের মতো উচ্চারণ হবে। ধরুন একটা মিনিট, ধরুন যে এখানে কয়ের বদলে, এই যে এখানে ক আছে না, কয়ের বদলে হচ্ছে আপনার এমন একটা অক্ষর আছে, ধরুন দ আছে, এই যে ক নাই, কয়ের বদলে দ আছে, ক
কবচম না, শব্দটা হচ্ছে দবচম। আমি জাস্ট ধরতে বলছি, ইমাজিন করতে বলছি। এখন বিসর্গের পরে দ থাকলে তো কি হবে এরকম কোনো কিছু এই জায়গায় নেই। ক খ মধ্যে পড়ছে না, প ফ এর মধ্যে পড়ছে না, তিনটা শ এর মধ্যে পড়ছে না, স্বরবর্ণের মধ্যেও পড়ছে না। তো এই ক্ষেত্রে হাফ হ উচ্চারণ হবে বিসর্গের জায়গায়। তখন কি হবে? ভক্তঃ কবচম, ভক্তঃ কবচম। মানে এগুলোর বাইরে গিয়ে যা থাকবে বিসর্গের জায়গায় হাফ হ উচ্চারণ করতে হবে। এই হলো বিসর্গের নিয়ম। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ বলুন। দিদি, আর তিনটা স্বর ক্ষেত্রে স তিনটা পূর্ণাঙ্গ উচ্চারণ হবে, তাই না? পূর্ণাঙ্গ না, হাফ। শয় হসন্ত, এই যে এই নিয়মগুলো পড়লাম না, এখানে কি আমি বলছি ভয়ার তাস, তাসও বলছি না, তাস বলছি। তার মানে পূর্ণ উচ্চারণ কিন্তু হচ্ছে না, হাফ হচ্ছে, অটা বাদ যাচ্ছে। পূর্ণ উচ্চারণ আর অর্ধ উচ্চারণ একটু ডিফারেন্স করে দেন তো। পূর্ণ উচ্চারণ মানে স যদি এখানে পূর্ণ উচ্চারণ হতো তাহলে উচ্চারণটা হতো ভয়ার তাসও। আমি তো তাসও বলছি না, তাস বলছি। অর্ধ মানে হচ্ছে হসন্তযুক্ত, শয় হসন্ত। হসন্ত মানে অ নেই, শয় থেকে অটা বাদ চলে যাবে, তাহলে কি হবে? তাস, ভয়ার তাস। মা তারস, মা তারসও নয়, মা তারস। সাতাইশ নয়, সাতাইশ। হাফ হচ্ছে, অটা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমার উচ্চারণটা জেনে নেবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। এখানে 4 নম্বরের দ্বিতীয় শব্দটা আরেকবার উচ্চারণ করুন তো। ভূয় শৃণু, ভূয় শৃণু। দ্বিতীয় শব্দটা উচ্চারণটা আমি বুঝতে পারছি না। দ্বিতীয় শব্দ মানে এটা তো, দাঁড়াও আমি দাগ দিই। এটা তো, এটা না? শ্রী ণু, শ্রী ণু। তালব্যস্য ঋকার শ্রী, মূর্ধন্য উচ্চারণ কি ছিল? ণ, এর সাথে উকার ণু, ণু, শৃণু, শৃণু। দুইটা শব্দ একসাথে কেমনে উচ্চারণ সেটা বুঝতে পারছি না। তুমি মুখে বলো, তাহলে বুঝতে পারবে। বলো শ্রী, শ্রী বলো। ভূয়স শ্রেণু। শ্রী নয়, শ্রী, শ্রী, স, শ্রী, শ্রী বলো। ভূয়স শ্রেণু। ভূয়সটা বাদ দাও, শ্রী বলো, শ্রী। শ্রী নয়, শ্রী নয়, শ্রী। হ্যাঁ, শ্রেণু। শ্রেণু। তাহলে ভূয়স শ্রেণু বলো। ভূয়স শ্রেণু। এই তো হলো। বুঝতে হলে মুখে উচ্চারণটা করতে হবে, মনে মনে পড়লে একদমই বোঝা যাবে না। মনে হবে আমি পারবো, কিন্তু উচ্চারণটা করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম একটু বলার ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলুন। বিসর্গের পরে দ দিয়ে যে উদাহরণটা দিলেন, একটু পরিষ্কার হওয়া দরকার ছিল, আরেকটু বলতেন। আচ্ছা বিসর্গের পরে দ দিয়ে যে উদাহরণ। আচ্ছা আচ্ছা আমি বলছি, একটা মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। এটা ডকুমেন্টে একটু বাদ দিই, হ্যাঁ, তাহলে আমি বিষয়টা বোঝাতে পারবো। দাঁড়ান, আমি একটা মিনিট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, কেন দেখা যাচ্ছে না? শেয়ার এন্টার স্ক্রিন স্টার্ট। এখন দেখা যাচ্ছে আশা করি। আগে দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ধরুন আমরা তো যেই নিয়মগুলো পড়েছি এর বাইরে যদি কোনো অক্ষর থাকে, আমরা কি কি নিয়ম পড়েছি? যে ক খ থাকলে কি হবে,
অটো কারেকশন কেন হচ্ছে? ক খ থাকলে কি হবে, তারপর প ফ থাকলে কি হবে, তারপর তিনটে স থাকলে কি হবে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকলে কি হবে, অথবা স্বরবর্ণ থাকলে কি হবে বিসর্গের পরে, কিংবা কিছুই না থাকলে কি হবে, এগুলো আমরা জেনেছি। এখন বিসর্গের পরে তো আমরা মাত্র কয়টা, 7টা ব্যঞ্জন বর্ণ থাকলে কি হবে সেটা জেনেছি, এই 7টা। এর বাইরে তো আমাদের আরও অনেক বর্ণ আছে না, 28টা আরও বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ। তো ওই 28টা থাকলে কি হবে এটা আমাদের জানতে হবে না? ওই 28টা থাকলে বিসর্গের জায়গায় হাফ হ উচ্চারণ হবে, হাফ হ, হয় হসন্ত। যেমন আমি উদাহরণ দিচ্ছি, অশ্বত্থামা বিসর্গ আছে, তারপর ধরুন ধনুর ত্যাগী। এখন বিসর্গের পরে কি আছে, ধ। ধ কি ওই আমাদের 7টার মধ্যে পড়ছে না, তার মানে আমাদের নিয়ম অনুযায়ী বিসর্গের জায়গায় হাফ হ উচ্চারণ করতে হবে, বিসর্গের জায়গায় হাফ হ উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে, অশ্বত্থামা, অশ্বত্থামা, হয় হসন্ত আসবে। এ জায়গায় কিন্তু খ আসবে না, ফ আসবে না, তিনটে স আসবে না, বা পূর্ণ হ আসবে না। অশ্বত্থামা হ হবে না, অশ্বত্থামা হা হবে না, অশ্বত্থামাক হবে না, মাফ হবে না, মাস হবে না, কি হবে, অশ্বত্থামা। কারণ পরে যেটা আছে ধ, এটা ওই 7টার মধ্যে পড়ছে না। বোঝা গেছে? বুঝেছেন যিনি প্রশ্ন করেছিলেন? আমি আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ ম্যাম, পরিষ্কার হয়েছে। আচ্ছা, আমি আরেকটা দিই, তাহলে আপনারা বলুন দেখি এটা কি হবে। এখন তো আমরা যদি এখানে কি বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলুন। কি বললেন আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। এখন বিষয়টা, আচ্ছা, বাকিরা কি ওনার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু পাচ্ছি না, কেটে কেটে আসছে। একবারে দনর পিয়া নেটওয়ার্কের প্রবলেম, শোনা যাচ্ছে না। তাহলে কি উচ্চারণটা হইতো? মহোদয়, আপনার কথা এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি আরেকবার বলুন, এর আগে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছেন? এখন বলুন, শোনা যাচ্ছে এখন। আমার কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দনুর দিয়া কি, এখন গয়ের পরে যদি বিসর্গ থাকতো তাহলে এটা উচ্চারণটা কিভাবে না হতো? গ এর পরে বলতে এখানে তো গ নেই কোথাও। না দনুর ত্যাগী। ম্যাম, ত্যাগী, ত্যাগী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পেরেছি। দেখুন, এখানে বিসর্গের পরে তো কিচ্ছু নেই, তার মানে বিসর্গের জায়গায় আসবে হ। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে, কার সাথে যুক্ত আছে, গ এর সাথে। গ এর সাথে স্বরধ্বনি আছে দীর্ঘ ইকার, তার মানে হ এর সাথে দীর্ঘ ইকারটা যোগ করতে হবে, ত্যাগী হি তার হবে। মানে আমাদের, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই যে পরে আমি লিখলাম, এটা কি হবে বলুন দেখি। হিমহর আগেও তো একটা বিসর্গ আছে, ওটা কি হবে? ওইটা তো ব আছে, বসন্ত হবে বিসর্গ পরে। না, দেখুন বিসর্গর পরে কি আছে, ভ। ভ কি এই 7টার মধ্যে পড়ছে, উপরে যে 7টা লিখেছি? ক খ প ফ তিনটে স্বর মধ্যে তো পড়ছে না, তার মানে হয় হসন্ত উচ্চারণ হবে বিসর্গের পর। হয় হসন্ত। হ্যাঁ, তাহলে কি হবে উচ্চারণটা করুন। না না, আমি কিন্তু হ বলিনি, হয় হসন্ত বলেছি। হসন্ত অর্ধ, হয়ের অর্ধ উচ্চারণ হবে। তাহলে কি হবে?
अत्र अत्र হ্যাঁ अत्र ভীমः এখানে বিসর্গের পর কিছু নেই তাই হয়ের মতো হবে আর বিসর্গ যার সাথে আছে মানে ময়ের সাথে কোনো স্বরধ্বনি অ আছে অবাদে অন্য স্বরধ্বনি নেই তাই হই থাকবে ভীমः হবে अत्र ভীমः ঠিক আছে বুঝা গেছে ধন্যবাদ। ঠিক আছে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন আমরা আর এগোবো না এই জিনিসগুলো একটু জটিল তো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন বাসায় আর এই এতটুকুর মধ্যে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন আচ্ছা আর উচ্চারণটা কি হবে কিসের উচ্চারণ যদি অর্ধেক উচ্চারণ করি অটা বাদ চলে যাবে হ থেকে যেমন अत्र ভীমः এরকম মহ কা হ থেকে অটা জাস্ট বাদ দিবেন ওই অ বাদ দিলে তো আলাদা করে হয় হসন্ত উচ্চারণ করা যায় না যতক্ষণ না অন্য একটা অক্ষরের সাথে যুক্ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো মানে স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ হয় না একা একা আপনি প্রয়োগ করলে তখন বিষয়টা হচ্ছে উচ্চারণ করা যাবে যেমন ওই যে ওইখানে আমরা করছিলাম না দাঁড়ান কোথায় করছিলাম এখানে এই যে এখানে এই যে বিসর্গর উচ্চারণ হবে হয় হসন্তর মতো তো এটা ত্রয়ের সাথে যুক্ত আছে বলে আমরা হয় হসন্তটা উচ্চারণ করতে পারবো আলাদা করে হয় হসন্ত উচ্চারণ করা যাবে না কি হবে ত্রা ত্রা এখানে ত্র না থেকে যদি ধরুন ত্রটা নেই শুধু অয় বিসর্গ আছে তখন হতো আহ আহ কয় বিসর্গ যদি থাকতো তখন হতো কাহ এরকম হয় হসন্তর উচ্চারণ আলাদাভাবে করা যায় না আচ্ছা ঠিক আছে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন আচ্ছা শেষে কেন তাহলে হয়ের উচ্চারণ হলো এখানে তো বিসর্গের পরে কোনো অন্য ব্যঞ্জন ধ্বনি নেই ওই যে বিসর্গের পরে কিছুই না থাকলে বিসর্গের জায়গায় পূর্ণ হয়ের মতো উচ্চারণ হয় কিছুই না থাকলে পূর্ণ হ আর যদি স্বরবর্ণ থাকে সেই ক্ষেত্রেও পূর্ণ হ পূর্ণ হ মানে তো হসন্ত নয় ফুল হই উচ্চারণ হয় ভীমহ নয় ভীমহ ঠিক আছে এটার ক্ষেত্রে কেন হয় বুঝিনি আবার বলো সবার লাস্টে যে উদাহরণটা দিয়েছেন সেখানের মধ্যে বি মহা হয়েছে কিন্তু এর আগের অক্ষরটাতে ওর পরে হ হসন্ত কেন হয়েছে সেখানে হ তো হতে পারতো না হ হতে পারতো না বিসর্গর পরে কি আছে বলো বলো কি আছে না না হয় হসন্ত নেই এটা তো বিসর্গের উচ্চারণটা হয় হসন্ত কিন্তু বিসর্গের পরে কি আছে এই যে ভ আছে ভ কোন অক্ষরটা আছে তা জানতে চাইছি ভ আছে তো ভ কি ওই উপরের যে 7টা মার্ক করা অক্ষর নীল মার্ক করা এর মধ্যে পড়ছে না তো এই 7টার বাইরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে স্বরবর্ণ নয় ব্যঞ্জন বর্ণ সেই ক্ষেত্রে বিসর্গের পরে যদি এই 7টার বাইরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে হয় হসন্ত উচ্চারণ করতে হয় বিসর্গের জায়গায় এই জন্য হয় হসন্ত হচ্ছে আর এই লাস্টেরটার পরে তো কিছু নেই কোনো ব্যঞ্জন ধ্বনি নেই তাই এটা পূর্ণ হ হচ্ছে ঠিক আছে আচ্ছা আমি রেকর্ডিং দিয়ে দিব তো বারবার এটা শুনতে হবে আর এমনিও আমরা প্র্যাকটিস করতে থাকবো বিষয়টা আয়ত্ত হয়ে যাবে আপাতত জাস্ট বুঝে নিন আর কারোর কোনো জিজ্ঞাসা আছে আচ্ছা না থাকলে আমরা ক্লাসটা শেষ করব আমরা সামনে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না এটা সামনের ক্লাসে করব তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি বাড়ির কাজ দিব বাড়ির কাজটা কাইন্ডলি পরের ক্লাসের আগে দিবেন
আর আপনি যদি না দেন একটা সময় গিয়ে আপনি নিজেই হাল ছেড়ে দিবেন যে ধুত আমি কিছু পারছি না, সবাই পারছে। এই যে আমি যখন শ্লোকগুলো শুরু করব না, তখন কিন্তু আমার কাছে চুপ করে থাকা যাবে না। আমি যাকে জিজ্ঞেস করব তাকে আনসার দিতে হবে। আনসার না দিয়ে ক্লাসে থাকা যাবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস করে বিষয়গুলো আয়ত্ত না করেন, আপনি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে সবাই পারছে, আমি কেন পারছি না। আপনি আমাকে রেকর্ড করে পাঠালে, বাড়ির কাজটা পাঠালে আপনার ভুলগুলো কারেকশন হয়ে যাবে, আপনারই লাভ। আপনি একটা জিনিস শিখতে এসেছেন, সেটা পূর্ণাঙ্গতা পাবে। কাইন্ডলি বাড়ির কাজগুলো দিবেন। যাই হোক, আজকে প্রায় 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে। আমরা ক্লাসটা শেষ করি। শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় শান্তি দিন। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।